আজকে আমরা শুরু করছি সিসিএমটি 04। এর মধ্যে রয়েছে রিয়াল অ্যানালিসিস। বইটা যদি তোমরা দেখো দেখতে পাবে এখানে মোট 4টে ইউনিট রয়েছে। ইউনিট 1-এ রয়েছে প্রিলিমিনারিজ, ইউনিট 2 রিয়াল নাম্বার, ইউনিট 3 সিকোয়েন্স এবং ইউনিট 4 সিরিজ অফ রিয়াল নাম্বার। এর মধ্যে ইউনিট 1টা পড়া লাগবে না, কারণ ওখানে বেসিক কিছু জিনিস দেয়া রয়েছে, যেমন সেট সম্পর্কে কিছু বলা রয়েছে, ম্যাপিং, রিলেশন, এইগুলো সম্পর্কে একটু একটু বলা রয়েছে। এগুলো অলরেডি তোমরা জানো এবং ইউনিট 1 থেকে পরীক্ষাতেও কোনো প্রশ্ন আসবে না। যা আসবে ইউনিট 2, 3 এবং 4, এই 3টে ইউনিট থেকেই আসবে। ঠিক আছে, তো আজকে আমরা ইউনিট 3 সিকোয়েন্স দিয়ে স্টার্ট করছি। ইউনিট 3 সিকোয়েন্স। এই চ্যাপ্টারটা দিয়ে আমরা এই পেপারটি শুরু করছি। হ্যাঁ, খুব ভালো করে বুঝবে, লজিক্যাল জিনিসপত্র রয়েছে সব। লজিক দিয়ে আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। ঠিক আছে, এখানে অবশ্যই বেশি থিওরেম রয়েছে, প্রবলেম খুব একটা নেই, থিওরেমই বেশি। ঠিক আছে, তাহলে ফার্স্ট চলে এসো ডেফিনেশন। ডেফিনেশন অফ সিকোয়েন্স। সিকোয়েন্স কাকে বলে বা জিনিসটা কি, সেটা কেমন দেখতে হয়। কি বলা হচ্ছে দেখো, এ সিকোয়েন্স ইজ আ ফাংশন। তাহলে সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন এফ, যেটা ন্যাচারাল নাম্বারের সেট থেকে রিয়াল নাম্বারের সেট আর এ যাবে। ঠিক আছে, তাহলে সিকোয়েন্স মানে আর কিছুই না, জাস্ট একটা ফাংশন। সেই ফাংশনটাকে আমরা সিকোয়েন্স বলবো, যার ডোমেন যেটা সেটা হবে ন্যাচারাল নাম্বার এবং কোডোমেন যেটা সেটা হবে রিয়াল নাম্বার। হ্যাঁ, এই ধরনের ফাংশন বা ম্যাপিং গুলোকে আমরা বলে থাকি সিকোয়েন্স। বুঝতে পারলে? একটা এক্সাম্পল দিই, দেখো। ধরো আমি একটা ম্যাপিং এখানে নিচ্ছি এফ, যেটা সেট অফ ন্যাচারাল নাম্বার এন থেকে সেট অফ রিয়াল নাম্বার আর এ যাচ্ছে, এবং এই ম্যাপিংটা ডিফাইন হচ্ছে এইভাবে, এফ অফ এন ইজ ইকাল টু 1/n। ঠিক আছে, এইটা মনে করো আমাদের ম্যাপটা। তো এখন আমাকে বলতে পারবে, ইনপুটে অবশ্যই ন্যাচারাল নাম্বার দিতে হবে, তাহলে ইনপুটে আমি এন এর জায়গায় 1 বসাতে পারি। সেক্ষেত্রে আউটপুটটা কত হবে? একই সে হবে। এক হবে। ইনপুটে আমি এন এর জায়গায় 2 বসাতে পারি, তাহলে আউটপুট কত হবে? এক এক বাই বাই দুই দুই। ইনপুটে আমি এন এর জায়গায় 3 বসাতে পারি, তাহলে আউটপুট কত হবে? 1/3। এক। এইভাবে চলবে। তো এই যে ম্যাপিংটা এখানে রয়েছে 1/n, এফ এন ইজ ইকাল টু 1/n, এই ম্যাপিংটাকেই আমরা একটা সিকোয়েন্স বলবো। কেন? যেহেতু এর ডোমেনটা ন্যাচারাল নাম্বার এবং কোডোমেনটা রিয়াল নাম্বার। হ্যাঁ, লেখো ইট ইজ এ সিকোয়েন্স।
এবং এই সিকোয়েন্সটাকে আমরা এইভাবে ডিনোট করব, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই যে কোনো সিকোয়েন্সকে আমরা এইভাবে ডিনোট করে থাকি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ অফ এন, এন সমান 1 থেকে ইনফিনিটি। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের এফ এন মানে হচ্ছে 1/n, তাহলে পার্টিকুলারলি এই সিকোয়েন্সটাকে যদি লিখতে চাই কিভাবে লিখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1/n, এন সমান 1 থেকে ইনফিনিটি। বুঝতে পারলে? আচ্ছা, এন সমান 1 থেকে ইনফিনিটি, তার মানেই হচ্ছে এন এর মান 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যাবে। এন এর মান যদি 1 বসাও তাহলে আসবে এফ অফ 1, এন এর মান যদি 2 বসাও তাহলে হবে এফ অফ 2। এইভাবে এন এর মান তুমি এক এক করে বসাতে থাকো আপ টু ইনফিনিটি পর্যন্ত চলবে। তাহলে এই যে এলিমেন্ট গুলো আমি পাচ্ছি, এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এইগুলো হচ্ছে আমাদের এই এফ এন সিকোয়েন্সের এলিমেন্ট। হ্যাঁ, এফ অফ 1 যেটা সেটা প্রথম এলিমেন্ট, এফ অফ 2 যেটা সেটা দ্বিতীয় এলিমেন্ট, এফ অফ 3 যেটা সেটা তৃতীয় এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো তুমি কিন্তু কখনোই ওলট পালট করতে পারবে না, অর্থাৎ এফ অফ 1টাকে তোমাকে প্রথমেই লিখতে হবে, তারপরে এফ অফ 2কেই লিখতে হবে, তারপর এফ অফ 3, এইভাবে লাইন বাই লাইন কিন্তু এলিমেন্ট গুলোকে তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এদিক ওদিক করতে কখনোই পারবে না। হ্যাঁ, আচ্ছা, তো এফ অফ 1 তার মানটা দেখো তুমি পেয়েছো 1, এফ অফ 2 মানে হচ্ছে 1/2, এফ অফ 3 মানে হচ্ছে 1/3। এইভাবে আমাদের চলবে। যেহেতু এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে সেই কারণে এটাকে ইনফাইনাইট সিকোয়েন্সও বলা হয়ে থাকে, এবং যেহেতু এদের এলিমেন্ট গুলো সব রিয়াল নাম্বার সেই কারণে এদের ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারও বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাকে আমরা ইনফাইনাইট সিকোয়েন্স অফ রিয়াল নাম্বারসও বলতে পারি। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে ব্যাপারটা আমি আরেকবার বলছি। সিকোয়েন্স মানে হচ্ছে একটা ম্যাপিং, তবে যে কোনো ম্যাপিংকেই কি সিকোয়েন্স বলা হবে? না, যদি সেই ম্যাপিং এর ডোমেনটা ন্যাচারাল নাম্বার এবং কোডোমেনটা রিয়াল নাম্বার হয় তখনই ওই ম্যাপিংটাকে আমরা সিকোয়েন্স বলতে পারবো। সিকোয়েন্সকে কিভাবে ডিনোট করা হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ অফ এন, এন ইকাল টু 1 টু ইনফিনিটি। এফ এন যেটা দেয়া থাকবে সেটা বসালে আমরা পার্টিকুলার একটা সিকোয়েন্স পাবো, তবে ইন জেনারেল সিকোয়েন্সটা এইরকম দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এন এর মান 1 বসালে যেটা পাবো সেটা সিকোয়েন্সের প্রথম পদ, 2 বসালে দ্বিতীয় পদ, 3 বসালে তৃতীয় পদ, এইভাবে সিকোয়েন্সের পদগুলো আমরা লিখতে পারবো। বোঝা গেল? বলো, কোনো অসুবিধা? না স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক একইভাবে আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। এটা হলো 1 নাম্বার এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এ ফ্রম আর টু আর, যে ম্যাপিংটা ডিফাইন করা হচ্ছে এইভাবে, এফ অফ এন সমান এন বাই এন প্লাস 1। তাহলে এই ম্যাপিংটা কি একটা সিকোয়েন্স হবে?
না স্যার, হবে না, কারণ ডোমেনটা রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার হতে হতো। হ্যাঁ, এখানে ডোমেনটা যেহেতু রিয়াল নাম্বার আছে সেই কারণে এটা একটা সিকোয়েন্স হবে। ডোমেনটা যদি ন্যাচারাল নাম্বার করে দিই তাহলে আবার এটা একটা সিকোয়েন্স হবে। তাহলে এই সিকোয়েন্সটাকে জেনারেলি আমরা কিভাবে লিখবো? সেকেন্ড ব্র্যাকেট এফ অফ এন ইজ ইকাল টু 1 টু ইনফিনিটি, এবং এর এলিমেন্ট গুলো কেমন হবে বলো? এন ইকাল টু 1 বসালে কত পাওয়া যাবে? 1/2। 1/2, হ্যাঁ। এন ইকাল টু 2 বসালে? 1/3। এই 2/3, সরি, 2/3। এইভাবে আমরা এই সিকোয়েন্সের পদগুলো কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এইবার ছোটবেলায় সেই যখন ক্লাস 11-এ পড়তে এপিজিপি বলে দুটো সিকোয়েন্স পড়েছিলে, মনে পড়ছে? হ্যাঁ স্যার, মনে পড়ছে। তাহলে এপি সিকোয়েন্সের পদগুলো কেমন হয়? তাদের সাধারণ অন্তরটা সমান থাকে। হ্যাঁ, প্রথম পদ যদি এ হয় দ্বিতীয় পদ হবে এ প্লাস ডি, হ্যাঁ তারপরে এ প্লাস 2d, হুম, তারপরে এ প্লাস প্লাস 3d। এইগুলো ছিল এপি সিকোয়েন্সের পদ, তাই তো? তাহলে এটা যদি একটা সিকোয়েন্স হয় অবশ্যই আমরা একটা ম্যাপিং পাবো এফএন। তো এই সিকোয়েন্সের করসপন্ডিং ম্যাপিং এফএনটা কি হবে, কে বলতে পারবে? এই সিকোয়েন্সের করসপন্ডিং ম্যাপিংটা কি হবে? স্যার। স্যার বলছি এমন হবে নাকি না? স্যার, a+n-1 × d। হ্যাঁ, n এ মাইনাস ওয়ান ইন্টু প্লাস ডি। এন মাইনাস ওয়ান ইন্টু এন এর জায়গায় 1 বসালে প্রথম পদটা আসছে, এন এর জায়গায় 2 বসালে দ্বিতীয় পদটা আসছে, 3 বসালে তৃতীয় পদটা আসছে, একদমই তাই। ঠিক একই রকম ভাবে জিপি সিকোয়েন্স সেটা কেমন ছিল? স্যার, প্রথম এ পদ এ আর যদি এ হয়, হ্যাঁ, স্যার, দ্বিতীয় এ পদ এ এ আর আর। এ আর স্কোয়ার, এ কি, এ আর কিউব এরকম করে হবে। হুম, তাহলে এই সিকোয়েন্সের করসপন্ডিং ম্যাপিংটা কি হবে বলো? a × r⁴ এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ক্লাস 11-এ আমরা যে দুটো সিকোয়েন্স সম্পর্কে পড়েছিলাম তারা ছিল দুটো পার্টিকুলার সিকোয়েন্স। এখানে কিন্তু ইন জেনারেল সমস্ত রকম সিকোয়েন্স সম্পর্কে আমাদের পড়াশোনা করতে হবে, বুঝতে পারলে? আর একটা এক্সাম্পল দিই, ধরো এফ একটা ম্যাপিং, সেটা এন থেকে আর এ যাচ্ছে। ম্যাপিংটাকে ডিফাইন করা হয়েছে এইভাবে, এফ অফ এন সমান 2। তাহলে এটা কি একটা সিকোয়েন্স হবে? হ্যাঁ স্যার, সিকোয়েন্স হবে। সিকোয়েন্স হবে। এই সিকোয়েন্সের এলিমেন্ট গুলো কেমন হবে? সব 2 হবে স্যার। এন ইকাল টু 1 বসালেও 2, 2 বসালেও 2, 3 বসালেও 2। তাহলে এই সিকোয়েন্সের প্রতিটা পদই সেম আছে। এই ধরনের সিকোয়েন্স গুলোকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট সিকোয়েন্স। ঠিক আছে, যে সিকোয়েন্সের প্রতিটা পদ সেম তাকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট সিকোয়েন্স। ওকে, আচ্ছা লক্ষ্য করে দেখো, এটা একটা সিকোয়েন্স, তাই তো? একটা সেট, সেটাকেও তো আমরা এইরকম সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমেই লিখি, ঠিক কিনা? হ্যাঁ স্যার। তো সেট আর সিকোয়েন্স এই দুটোর মধ্যে পার্থক্য কি, কে বলতে পারবে?
স্যার সেটের যে কোনো পদকে আগে পরে লেখা যায় কিন্তু সিকোয়েন্সে সেটা লেখা যাচ্ছে না। হ্যাঁ, সেটের যে পদকে তুমি যেখানে ইচ্ছা লিখতে পারবে, কিন্তু সিকোয়েন্সের ক্ষেত্রে n ইজ ইকাল টু 1 বসিয়ে যেটা পাওয়া যাবে সেটাকে প্রথমেই লিখতে হবে। এটা একটা পার্থক্য গেল। আর পার্থক্য কি আছে? আর কি পার্থক্য আছে? আর স্যার এটাতে যেমন ডোমেনটা ন্যাচারাল নাম্বার হয় আর এটা কোডোমেনটা রিয়েল নাম্বার হয়, ওটাতে দুটোই সেম হতে পারে। ঠিক- না না, সেটের সঙ্গে তো ম্যাপিং এর কোনো ব্যাপার নেই। ও, ভালো। আরেকটা যেটা পার্থক্য, সেটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে একই এলিমেন্ট দুবার বা তারও বেশি লেখা যাবে, কিন্তু সেটের ক্ষেত্রে এক এলিমেন্ট দুইবার বা তার বেশি লেখা যায় না, তাই না? হ্যাঁ স্যার। এটা আরেকটা পার্থক্য। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সের বেসিক ধারণাটা পেলে, নেক্সট আমাদের এইবার এই সিকোয়েন্সের বিভিন্ন রকম প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। ফার্স্ট হেডিং করো বাউন্ডেড সিকোয়েন্স। একটা সিকোয়েন্সকে আমরা কখন বাউন্ডেড বলি? বাউন্ডেড মানে কি? সীমাবদ্ধ বা সীমা- বদ্ধ। a sequence fn n equal to 1 to infinity is said to be bounded above. কখন বাউন্ডেড অ্যাবভ বলবো? যদি there exists a real number capital M such that এমন একটা রিয়াল নাম্বার ক্যাপিটাল এম যদি আমরা খুঁজে পাই, যাতে করে এই সিকোয়েন্সের সমস্ত ভ্যালুগুলো লেস দেন অর ইকাল টু ক্যাপিটাল এম হয়। বুঝতে পারলে? ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে সিকোয়েন্সের যে কোনো পদ তুমি নাও না কেন, প্রতিটা পদই যদি ক্যাপিটাল এম এর থেকে ছোট হয় বা সমান হয়, তখন আমরা ওই সিকোয়েন্সটাকে কি বলবো? বাউন্ডেড অ্যাবভ। ঠিক আছে? এবং এই যে রিয়াল নাম্বারটা আমরা পাচ্ছি ক্যাপিটাল এম, সেটাকে আমরা বলবো আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স এফ এন। কথা বোঝা গেল নাকি না? ঠিক একইভাবে প্যারা চেঞ্জ করে লেখো এ সিকোয়েন্স এফ অফ এন is said to be
বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো কখন বলবো? না, যদি এমন একটা রিয়াল নাম্বার স্মল এম আমরা খুঁজে পাই যার জন্য ওই সিকোয়েন্সের প্রতিটা এলিমেন্ট স্মল এম এর সঙ্গে সমান হবে বা তার থেকে বড় হবে, তখন আমরা সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড বিলো। এবং এই যে রিয়াল নাম্বার স্মল এম, সেটাকে বলা হবে লোয়ার বাউন্ড। ঠিক আছে। এইবার কোন সিকোয়েন্স যদি দুটোই হয়, বাউন্ডেড অ্যাবভও হয় আবার বাউন্ডেড বিলোও হয়, প্যারা চেঞ্জ করে লেখো, ইফ এ সিকোয়েন্স এফ অফ এন বি বোথ bounded above and bounded below, that is আমাদের সিকোয়েন্সের প্রত্যেকটা ভ্যালু ক্যাপিটাল এম থেকে স্মল এম এর মধ্যে থাকবে, তার বাইরে বেরোবে না। এই দুটো সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তখন আমরা বলবো আমাদের এফ এন সিকোয়েন্সটা বাউন্ডেড। বুঝতে পারলে? আর যদি কোনো সিকোয়েন্স বাউন্ডেড না হয়, তখন সেটাকে বলা হবে আনবাউন্ডেড। আদারওয়াইজ it is called unbounded. ঠিক আছে। এইবার আমি এক্সাম্পল দেব। স্যার আগের পেজটা একবার দেখান তো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ধরো এই সিকোয়েন্সটা আমি নিচ্ছি এফ অফ এন সমান 1/n। তাহলে এর এলিমেন্ট গুলো কি হবে? 1, 1/2, 1/3, এটসেট্রা। এখন তুমি লক্ষ্য করে দেখো আমাদের এই এফ এন সিকোয়েন্সের প্রত্যেকটা পদ লেস দেন অর ইকাল টু 1। বলো হ্যাঁ কি না? একের থেকে বড় কোনো পদ আছে? না স্যার, নেই। তাহলে প্রত্যেকটা লেসার ইকাল টু 1। তাহলে প্রতিটা যদি লেসার ইকাল টু 1 হয়, তো ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি? এই এফ এন সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ।
হ্যাঁ কি না? BA, বাউন্ডেড অ্যাবভ। বুঝতে পারলে? ডেফিনেশনে যেটা ক্যাপিটাল এম ছিল তার মানটা কত পেলাম এই সিকোয়েন্সটার ক্ষেত্রে? স্যার 1। এক। ঠিক একইভাবে আমরা বলতে পারি এই সিকোয়েন্সের প্রতিটা পদ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। 0 থেকে ছোট কোনো পদ আছে দেখো তো? না স্যার, নেই। নেই, সবই পজিটিভ। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তার মানে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড বিলো, BB, বাউন্ডেড বিলো। অর্থাৎ ডেফিনেশনে যেটা স্মল এম ছিল তার মানটা কত? 0। 0। এবার এই দুটোকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে বলতে পারছি এফ অফ এন সেটা লেসার ইকাল টু 1 এবং গ্রেটার ইকাল টু 0, তার মানে আমাদের সিকোয়েন্সটা হয়ে গেল বাউন্ডেড। এই ওয়ানটাকে কি নামে ডাকা হয়? স্যার আপার বাউন্ড। আপার বাউন্ড। আর জিরোটাকে কি নামে ডাকা হয়? লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড। এখন যদি কেউ বলে যে এফ এন তার প্রতিটা ভ্যালু লেসার ইকাল টু 2, তাহলে কি সে ভুল বলছে? না স্যার, ভুল বলে না। ভুল না। আবার যদি বলে গ্রেটার ইকাল টু -1, তাহলে কি ভুল বলছে? না স্যার, তাও ভুল বলে না। 0 থেকে বড় মানে সেটা -1 এর থেকেও বড় হবে। আবার 1 থেকে ছোট মানে সেটা 2 এর থেকেও ছোট হবে। আবার কেউ যদি বলে এফ এন গুলো লেসার ইকাল টু 3 আর গ্রেটার ইকাল টু -2, তাহলে কি ভুল বলছে? তাও ভুল না। না। হ্যাঁ স্যার, না স্যার, ভুল বলেনি। হুম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কোনো একটা সিকোয়েন্সের আপার বাউন্ডের যে সংখ্যা সেগুলো কিন্তু অনেক হতে পারে, ঠিক একইভাবে লোয়ার বাউন্ডের সংখ্যাও কিন্তু অসংখ্য হতে পারে, তাই না? এগুলো সবই আপার বাউন্ড এবং বাঁ দিকের গুলো সবই লোয়ার বাউন্ড, তাই তো? হ্যাঁ স্যার। হুম। তো এখন এই যে আপার বাউন্ড গুলো পেলাম তার মধ্যে সব থেকে ছোট কোনটা বলতে পারবে? লিস্ট আপার বাউন্ড। স্যার 1। এইটাকে আমরা একটা নাম দিচ্ছি, এটাকে বলছি সুপ্রিমাম। সুপ্রিমাম। সুপ্রিমাম মানে লিস্ট আপার বাউন্ড, অর্থাৎ যত আপার বাউন্ড আছে তার মধ্যে যেটা সব থেকে ছোট সেটাকে আমরা বলবো সুপ্রিমাম। এক্ষেত্রে 1 হচ্ছে সুপ্রিমাম। ঠিক একইভাবে লোয়ার বাউন্ড গুলোর মধ্যে যেটা সব থেকে বড়, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটা কত হবে? 0। 0। এটাকে আমরা নাম দিচ্ছি ইনফিমাম। ইনফিমাম। লক্ষ্য করে দেখো আপার বাউন্ডের সংখ্যা অসংখ্য হতে পারে, তবে সুপ্রিমামের সংখ্যা কিন্তু একটাই। ঠিক একইভাবে লোয়ার বাউন্ডের সংখ্যা অনেক হতে পারে, তবে ইনফিমামের সংখ্যা কিন্তু একটাই। বুঝতে পারলে? কে বুঝতে পারলে না আমাকে বলো। স্যার আরেকবার বলুন। কোনটা বলো? ওই যেটা বললেন ওখানে, ওই ইনফিমাম ওখানটাই। হ্যাঁ, এই জিরোটা মানে যেটা
গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে বলছি ইনফিমাম। লোয়ার বাউন্ডের মধ্যে যেটা সব থেকে বড় সেটাকে বলা হচ্ছে ইনফিমাম। এখানে জিরোটা হচ্ছে ইনফিনিমাম। ঠিক আছে। কি বুঝতে পারলে হ্যাঁ কি না? তাহলে এইবার আমাকে বলো, এই সিকোয়েন্সটার কথা যদি আমরা ভাবি, এটা কি বাউন্ডেড অ্যাবভ? হ্যাঁ স্যার, বাউন্ডেড অ্যাবাভ হবে। কেন? কারণ স্যার এফএন এর মানটা তো একের সঙ্গে সমান হবে, সমান হলেও তো বাউন্ডেড হবে, অ্যাবাভ হবে। এর এলিমেন্ট গুলো কি হচ্ছে? স্যার যদি এর মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান। প্লাস ওয়ান, দুটো হয়ে যাবে। হুম। মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইভাবে চলবে। তাহলে এর প্রতিটা ভ্যালুই একের থেকে ছোট, তাহলে বাউন্ডেড অ্যাবভ। বাউন্ডেড বিলো হবে কি? হ্যাঁ স্যার, বিলোও তো হবে, মাইনাস ওয়ানের থেকে বড়। মাইনাস ওয়ানের থেকে বড়, তাহলে বিলোও হবে। তো এই সিকোয়েন্সটার সুপ্রিমাম আর ইনফিমাম কত হবে? সুপ্রিমাম হবে ওয়ান হবে। হুম। আর আর ইনফিমাম ইনফিমাম? মাইনাস মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা, এই সিকোয়েন্সটা কি হবে বলো? এফ এন সমান এন স্কোয়ার। তো এই সিকোয়েন্সের এলিমেন্ট গুলো হচ্ছে এরকম: ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, ফোর স্কোয়ার, এটসেট্রা। এটা কি বাউন্ডেড অ্যাবভ? না স্যার, বাউন্ডেড হবে না। কেন? কারণ শেষ পদটা তো পাওয়া গেছে না, যার থেকে আর কি বড় হবে, আর কি চলেই তো গেছে। হ্যাঁ, কারণ এমন কোনো রিয়াল নাম্বার আমরা পাবো না যার থেকে এই সিকোয়েন্সের সমস্ত এলিমেন্ট গুলো ছোট হবে। হ্যাঁ স্যার। তুমি তুমি যদি বলো আমি 1 মিলিয়ন নিলাম, ক্যাপিটাল এম যেটা, সেটাকে আমি 1 মিলিয়ন নিলাম, তাহলেও কি এই সিকোয়েন্সের পদগুলো ছোট হবে না 1 মিলিয়নের থেকে? আমি বলবো না। কেন? না স্যার, 1 মিলিয়ন মানে হ্যাঁ, এক কারণ মিলিয়ন প্লাস স্কোয়ার করতে হবে। হ্যাঁ, কারণ এই এন এর মান সেটা তো ন্যাচারাল নাম্বার, তো এন এর মান যদি আমি 1 মিলিয়ন বসাই, বা এই জিনিসটা যদি আমি এন এর মান বসাই, তার স্কোয়ার করলে সেটা আরো বড় হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই লেসার ইকাল টু 1 মিলিয়ন হবে না, তাই না? হ্যাঁ স্যার।
তাহলে তুমি এমটা যত বড়ই সংখ্যা নাও তার থেকেও বড় সংখ্যা কিন্তু এই সিকোয়েন্সের মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বাউন্ডেড অ্যাবভ হলো। আচ্ছা, এটা কি বাউন্ডেড বিলো হবে? হ্যাঁ স্যার, বিলে হবে, সব একের থেকে বড়। মানে fn গ্রেটার ইকুয়াল টু 1, মানে স্মল এম এর মানটা 1। এটা অবশ্যই বাউন্ডেড বিলো, তাই তো? হ্যাঁ স্যার। কারণ এর প্রতিটা পদই একের থেকে বড় এবং একটাই হচ্ছে আমাদের এর ইনফিমাম। বুঝতে পারলে? তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে কোন সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবভ যদি না হয় সেটা কিন্তু বাউন্ডেড বিলো হতেই পারে, আবার উল্টোটাও বাউন্ডেড বিলো না হলে সেটা বাউন্ডেড অ্যাবভ হতেই পারে। হ্যাঁ, তাহলে সব সময় যে দুটোই হবে তার কোনো গ্যারান্টি নেই, একটাও হতেই পারে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিকই আছে। হুম, হুম। আচ্ছা, এবার একটা অঙ্ক লেখো। So that the sequence xn where এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। একটু আগে আমরা সিকোয়েন্স গুলোকে এফ অফ এন দিয়ে লিখছিলাম, সেই এফ অফ এন এর পরিবর্তে এখন সিকোয়েন্সটাকে এক্স এন দিয়ে লেখা হচ্ছে। একই ব্যাপার, এক্স ওয়ান মানেই হচ্ছে এফ অফ ওয়ান, হ্যাঁ, এক্স টু মানেই হচ্ছে এফ অফ টু, জাস্ট একটা নোটেশন ব্যবহার করা হচ্ছে, আর কিছু না কিন্তু। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা সিকোয়েন্স দিয়েছে, আমাদের দেখাতে হবে এই সিকোয়েন্সটা বাউন্ডেড। আমাদের দেখাতে হবে এই সিকোয়েন্সটা বাউন্ডেড সিকোয়েন্স। ঠিক আছে, বাউন্ডেড মানে আমাদের দেখাতে হবে বাউন্ডেড অ্যাবভ প্লাস বাউন্ডেড বিলো। তাহলে লেখো হিয়ার এক্স এন সমান দিস। আমরা এই সিকোয়েন্সটাকে একটুখানি সাজিয়ে নেব। হ্যাঁ, প্রথমে এটা দেখে কিছু মাথায় আসছে তোমার? স্যার, গুণোত্তর প্রগতি। এটা একটা গুণোত্তর প্রগতি, যার প্রথম পদ কত? 1। আর এক, সাধারণ অনুপাত হচ্ছে হাফ। হাফ। এবং এখানে কতগুলো পদ রয়েছে? এন সংখ্যক। এন সংখ্যক। তাহলে এন সংখ্যক পদের যোগফলের ফর্মুলাটা মনে আছে গুণোত্তর প্রগতির? হ্যাঁ স্যার, স্যার কোনটা বল, দুটো হয়তো, কোনটা বলবো? এখানে তো হাফ, তার মানে ওয়ান আগে হবে, একের থেকে ছোট আহ, হলে তাহলে ওয়ানটা স্যার আগে হয়। হ্যাঁ স্যার, মানে মানে এখানে 1 × 1 মাইনাস r⁴ বাই 1 - r। হুম, ঠিক আছে। নিচেরটা তো হচ্ছে হাফ, তাহলে উপরে উঠে গেলে টু হলো।
তার মানে 2 - 1/2 এখন তুমি লক্ষ্য করে দেখো 2 থেকে কিছু একটা বিয়োগ করা হচ্ছে, তাহলে সেটা অবশ্যই 2 এর থেকে ছোট হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হুম। তাহলে আমরা বলতে পারি n এর মান আমরা যাই নিই না কেন, এটা কিন্তু 2 এর থেকে ছোট হবে। আর n যখন ইনফিনিটি তখন এটা 0, সেক্ষেত্রে ইকুয়াল টু 2 হয়ে যাবে। বুঝতে পারলে? তো এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের xn সিকোয়েন্সের প্রত্যেকটা পদ 2 এর থেকে ছোট। তার মানে আমাদের সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবভ, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। হুম। এবং লক্ষ্য করে দেখো xnটা এরকম দেয়া রয়েছে, এখানে একটা ব্র্যাকেট নিলাম। তাহলে একের সঙ্গে কিছু যোগ আছে, তার মানে তারা অবশ্যই একের থেকে বড়ই হবে, হবে তো? হ্যাঁ স্যার। হুম। ব্যাস, তাহলে বাউন্ডেড বিলো হয়ে গেল। এই দুটোকে কম্বাইন করলে আমরা বলতে পারছি xnটা লেস দেন অর ইকুয়াল টু 2, গ্রেটার ইকুয়াল টু 1 ফর অল n। Hence, the sequence xn is bounded. কে বুঝতে পারলে না আমাকে বলো? কে বুঝতে পারলে না? স্যার বলছি যে 2 × 1 - 1/2 ওটার পরে ওটা কিভাবে আসছে একটু বলে দিন। কোনটা? হ্যাঁ এটা 2 × 1 - 1/2 এর পরের লাইনটা। এই 2 দিয়ে গুণ করে দিলাম ব্র্যাকেটের মধ্যে। ও আচ্ছা, বুঝেছি বুঝেছি স্যার। হুম। ঠিক আছে। Next, definition of convergent sequence. কোনো একটা সিকোয়েন্সকে আমরা কখন কনভার্জেন্ট বলে দাবি করতে পারবো? আমাদের কাছে একটা সিকোয়েন্স রয়েছে f of n। এই সিকোয়েন্সটাকে বলা হবে কনভার্জেন্ট। কখন এটাকে কনভার্জেন্ট বলা হবে? যদি আচ্ছা, এক কাজ করো, এখানটায় লেখো কনভার্জেন্ট টু এ রিয়াল নাম্বার এল। এল যে কোনো একটা রিয়াল নাম্বার, আর এফ এন একটা সিকোয়েন্স,
এবার এই এফএন সিকোয়েন্সটাকে আমরা বলবো কনভার্জেস টু এল। কখন আমরা এটাকে কনভার্জেন্ট বা কনভার্জেস টু এল বলবো? যদি ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0, এপসাইলন যে কোনো একটা পজিটিভ নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার m ডিপেন্ডিং অন এপসাইলন। তাহলে এম যে ন্যাচারাল নাম্বারটার কথা বলা হচ্ছে সেটা এপসাইলনের ওপর ডিপেন্ড করবে। হ্যাঁ, তো এপসাইলন গ্রেটার দ্যান 0, এটা তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা নেবে। তার করসপন্ডিং যদি একটা ন্যাচারাল নাম্বার এম পাই, যেটা কিনা স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা, মডিউলাস এফ অফ এন মাইনাস এল, সেটা লেস দ্যান এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এম। তাহলে এন এর মান এম এর থেকে বড় যে কোনো কিছু নিতে পারো, দিয়ে এফ অফ এন মাইনাস এল এর মানটা ক্যালকুলেট করে দেখবে, সেটা যদি এপসাইলনের থেকে ছোট হয় তখন আমরা বলবো আমাদের এফ এন সিকোয়েন্সটা এল এ কনভার্জ করছে। ঠিক আছে, বুঝতে পারলে? স্যার ওই এম ব্যাকেট এপসাইলন ওটা কি লিখেছেন, ওটা ওটা মানেটা কি? এটা মানে হচ্ছে এম এর মানটা এপসাইলনের উপর ডিপেন্ড করবে। এম যে ন্যাচারাল নাম্বারটার কথা আমরা ভাবছি সেটা এপসাইলনের উপর ডিপেন্ডেন্ট। যদি এফএনটা এল এ কনভার্জেড হয় তখন আমরা এটাকে এইভাবে ডিনোট করি, ইট ইজ ডিনোটেড বাই এফএন কনভার্জেস টু। এটা মানে হচ্ছে এফএন সিকোয়েন্সটা এল রিয়াল নাম্বারে কনভার্জ করবে। অথবা এরকম ভাবেও আমরা লিখে থাকি, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি এফ অফ এন সমান L। এটা মানেও কিন্তু ওই একই জিনিসই বোঝাচ্ছে, এফ এন সিকোয়েন্সটা এল রিয়াল নাম্বারে কনভার্জ করছে। ঠিক আছে, তো ডেফিনেশনটা একদম ক্লিয়ার হলো না, তাই তো? একটা এক্সাম্পল আমি দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এফ এন মনে করো 1/n, 1/n, আর এলটা মনে করো 0। আমরা দেখাতে চাইছি এই এফ এন 1/n সিকোয়েন্সটা 0-তে কনভার্জ করছে। কেন এলটাকে 0 নিলাম? কারণ দেখো এফ এন এর যদি তুমি লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি করো 1/n এর, তাহলে সেটা 0-ই আসবে। সেই কারণে আমরা এখানে এলটাকে 0 নিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার আমরা এই ডেফিনেশনটা চেক করব স্যাটিসফাই করছে। ঠিক আছে, ওকে। চেক করে দেখো, এপসাইলন গ্রেটার দ্যান 0 ফর এনি, তার মানে এপসাইলনের মান তুমি যা ইচ্ছা নিতে। বলো এপসাইলন কত নেবে? ছোট দেখেই নাও, কত নিতে চাইছো বলো এপসাইলন? স্যার 3। 3? আর একটু ছোট নাও। হ্যাঁ, তাহলে 2। এপসাইলনটা তুমি 0.1 নাও। ঠিক আছে,
স্যার বা 3 2 নেওয়া হবে না? এপসাইলনটা কি বলতো, খুব ছোট একটা সংখ্যা, 3 2 নিলেও হবে। 2 যদি নাও তাহলে এইবার তুমি দেখো মডিউলাস এফ অফ এন মাইনাস এল, তার মানটা কত হচ্ছে? তার মানটা হচ্ছে 1/n মাইনাস 0। তার মানে এটা হচ্ছে 1/n। এবার এর মানটাকে এপসাইলনের থেকে ছোট হতে হবে, মানে 2 এর থেকে ছোট হতে হবে। তো এমটাকে তুমি যা ইচ্ছা নিয়ে নাও, প্রত্যেকটা এম এর জন্য এটা হয়ে যাবে। ধরো এমটাকে তুমি 1 নিলে, হুম, এমটাকে 1 নিলে, তাহলে এন কত হতে পারে? এন কি ছিল? গ্রেটার দেন অর ইকুয়াল টু এম, তার মানে এন এর মান 1 হতে পারে, 2, 3, 4, 5, এরকম ভাবে যা ইচ্ছা হতে পারে। তো প্রথমে যদি তুমি এন এর মান 1 নাও তাহলে এটার মান কত আসছে? 1, যেটা কিনা 2 এর থেকে ছোট। এন যদি তুমি 2 নাও তাহলে এটা কত আসছে? হাফ, এটাও 2 এর থেকে ছোট। বুঝতে পারছো? এন যদি তুমি 3 নাও তাহলে এটা আসছে 1/3, সেটাও 2 এর থেকে ছোট। তাহলে এন এর মান 1, 2, 3 এরকম ভাবে তুমি যাই নাও না কেন, প্রতিটা কেসেই কিন্তু মডিউলাস এফ এন মাইনাস এল তার মানটা 2 এর থেকে, মানে এপসাইলনের থেকে ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? একই না? হ্যাঁ স্যার, এবার তাও বোঝা গেল অনেকটা। হুম। এইবার আমি এপসাইলনের মানটাকে চেঞ্জ করছি, হ্যাঁ। এপসাইলনটাকে এবার আমি 0.5 নিচ্ছি। আচ্ছা, মডিউলাস এফ এন মাইনাস এল তার মানটা এসেছিল 1/n। এখন তুমি চিন্তা করে দেখো, এম যদি তুমি 1 নাও তাহলে কিন্তু আর হবে না। কেন হবে না? কারণ এম 1 নিলে এন এর মান 1 নেওয়া যাবে। তো এন এর মান 1 নিলে এটা 1 হয়ে যাবে, সেটা কিন্তু লেস দেন এপসাইলন নয়, কারণ এপসাইলনটাকে আমরা 0.5 নিয়েছি। বুঝতে পেরেছ? তাহলে এম এর মান 1 নেওয়া যাবে না। এবার এম এর মান যদি 2 নাও তাহলে এন এর মান 2 হতে পারে, সেক্ষেত্রে এটা কত হবে? 1/2। সেটাও কিন্তু এপসাইলনের থেকে ছোট নয়, তাহলে এম এর মান 2ও নেওয়া যাবে না। এম এর মান যদি 3 নাও তাহলে এন এর মান 3 হবে, সেক্ষেত্রে এটা আসবে 1/3, সেটা অবশ্যই এপসাইলনের থেকে ছোট। এন এর মান 4 যদি নাও সেটা 1/4, সেটা এপসাইলনের থেকে ছোট। এন এর মান 5 যদি নাও 1/5, সেটা এপসাইলনের থেকে ছোট। বুঝতে পারলে? তাহলে এপসাইলনটা তোমার ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা নিতে পারো, সেই এপসাইলনের উপর নির্ভর করে আমাদের এম চুজ করতে হচ্ছে, হ্যাঁ। আগেরটা যেমন এপসাইলন 2 নিয়েছিলাম, সেই কারণে এম 1 এর জন্য আমাদের ডেফিনেশনটা ফলো হয়ে গেল। এক্ষেত্রে এপসাইলনটা 0.5 নিয়েছি, তাই এম এর মান 3 থেকে আমাদের শুরু করতে হবে। বুঝতে পারলে? সেই কারণেই কিন্তু ডেফিনেশনে বলা ছিল এম যেটা, সেটা এপসাইলনের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম। স্যার ওই প্রত্যেকটা ডিপেন্ডের প্রতীক, ওই যে লিখেছেন এম ব্র্যাকেট এপসাইলন। হ্যাঁ, ওটা মানে এম এর মানটা এপসাইলনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, বলছে এরকম যখন মানে কখনো দিতে হবে তাহলে এরকম ভাবে লেখা যাবে তো? হুম হুম। আচ্ছা, এখন আমাকে বলতে পারবে, যদি আমি এপসাইলনটাকে 0.01 নিই তাহলে এমটাকে কত নিতে হবে? একশোর উপরে নিতে হবে নাকি? হুম। এক। একশোর উপর, একশোর 100-র উপরে নিলে উপরে? তবেই তো স্যার 0.01 হচ্ছে। হ্যাঁ,
ভেরি গুড। স্যার 1/101, মানে 101 নিতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, ওই এম 100 এর নিলেই তো মান জিরো যদি পয়েন্ট জিরো তুমি ওয়ান হচ্ছে। 101 নাও, তাহলে এন এর মান কত হবে? 101, 102 এরকম ভাবে চলবে। হুম। তো 101-এর ক্ষেত্রে আমাদের এটা আসবে 1/101, যেটা কিনা এপসাইলনের থেকে ছোট। তারপরে 1/102, যেটা কিনা এপসাইলনের থেকে ছোট। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে যে কোনো এপসাইলন তুমি ভাবো না কেন, যত ছোটই এপসাইলন তুমি ভাবো, একটা এম কিন্তু অবশ্যই পাওয়া যাবে। এপসাইলন যত ছোট হবে, এম তত বড় হতে থাকবে। ক্লিয়ার? হুম। কি বলেন স্যার, আরেকবার বলেন। এপসাইলন যত ছোট হবে, এম তত বড় হবে। বুঝতে পারলে? এইটা হচ্ছে আমাদের কনভারজেন্টের ডেফিনেশন। ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটাকেই আমি আরেকটু অন্যভাবে তোমাদের ভাবাচ্ছি। হ্যাঁ, অ্যানাদার অ্যাপ্রোচ। fn সিকোয়েন্সটা হচ্ছে 1/n। এটাকে ভাঙলে আমরা পাবো এইরকম। আচ্ছা, এইবার এখানটায় দেখো, এপসাইলন মনে করো খুব ছোট একটা সংখ্যা। তাহলে দুটো সংখ্যার বিয়োগফল সেটা খুব ছোট একটা সংখ্যার থেকেও ছোট। তার মানে কি বলা যায়? সেই সংখ্যা দুটো খুব কাছাকাছি হবে, নাকি না? হ্যাঁ স্যার। ধরো তোমাকে আমি একটা সংখ্যা দিলাম 5, আর একটা সংখ্যা দিলাম 7। এই দুটোর বিয়োগফল যদি তুমি করো, সেটা 2। দুইটা অনেকটাই বড়, সেটা এপসাইলনের থেকে ছোট নয়। এপসাইলন একটা ক্ষুদ্র সংখ্যা, তার থেকে দুইটা ছোট নয়। তাহলে এই 5 আর 2 কিন্তু খুব কাছাকাছি অবস্থিত নয়। কিন্তু আমি যদি তোমাকে বলি 5 আর 5.1, এদের মধ্যে ডিফারেন্সটা কি এপসাইলনের থেকে ছোট? তুমি বলবে হ্যাঁ, 0.1 সেটা একটা ছোট সংখ্যা, সেটা এপসাইলনের থেকেও ছোট। তাহলে দুটো সংখ্যার ডিফারেন্স বা স্যার এপসাইলনের থেকে ছোট, তাহলে এপসাইলনটাকে আপনি কি ধরছেন? এপসাইলনটা ধরো আমি 0.5 ধরলাম। ও। হুম। বা এপসাইলনটা যদি তুমি নাও ভাবো, এদের বিয়োগফলটা খুব ছোট। আগেরটার ক্ষেত্রে বিয়োগফলটা 2, সেটা কোনোভাবেই ছোট নয়, 2 একটা বড় সংখ্যা। তবে 0.1 সেটা একটা ছোট সংখ্যা। তাহলে দুটো সংখ্যার বিয়োগফল যেটা, সেটা কখন খুব ছোট হতে পারে? যেমন যখন তো সংখ্যা দুটো খুবই কাছাকাছি সংখ্যা। সংখ্যা দুটো খুবই কাছাকাছি। ঠিক। তো এইবার তুমি দেখো যে এই যে এফএন সিকোয়েন্সটার কথা ভাবছি, তার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো কোনো একটা সময়ে গিয়ে জিরোর কি খুব কাছাকাছি চলে আসছে? হ্যাঁ স্যার, চলে আসবে যখন স্যার 1/ইনফাইনাইটে থেকে খানিক কম হবে আর কি। হ্যাঁ, দেখো এই 1/1000, এটাই কিন্তু জিরোর খুব কাছাকাছি। তোমার যদি মনে হয় না এটা জিরোর অনেক দূরে আছে, তাহলে বলবো ঠিক আছে, অনেক দূরে আছে, অসুবিধা নেই, আরো চলে আসো, এগিয়ে আসো। 1/this, এটাও কি জিরোর অনেক দূরে আছে? না স্যার, কাছাকাছি হবে। কাছাকাছি আছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইম পরে, মানে এটা হচ্ছে 1 মিলিয়নতম পদ সিকোয়েন্সের। তাহলে একটা নির্দিষ্ট সময় পরে যে সংখ্যাগুলো রয়েছে এই সিকোয়েন্সের, সেই সংখ্যাগুলো জিরোর খুব কাছাকাছি চলে আসছে। বুঝতে পারলে, হ্যাঁ কি না? তাহলে যখন এই রকম ঘটনা ঘটবে কোনো একটা নির্দিষ্ট টাইম পরে, আমাদের সিকোয়েন্সের পদগুলো কোনো একটা রিয়াল নাম্বারের খুব কাছাকাছি চলে আসবে, তখন আমরা বলবো ওই সিকোয়েন্সটা ওই রিয়াল নাম্বারে কনভার্জ করবে। এটাই কিন্তু আমাদের ডেফিনেশনে ছিল। দেখো, এই যে n গ্রেটার দেন অর ইকুয়াল টু n, m হচ্ছে সেই নির্দিষ্ট পদ যার পরের পদগুলো l এর খুব কাছাকাছি চলে এসেছে। কথা বোঝা গেছে? এম এর পদ থেকে পদগুলো যদি তুমি নাও, তার থেকে যদি এলটা বিয়োগ করো, তাহলে সেই ডিফারেন্সটা খুব ছোট হচ্ছে। তার মানে এম এর পরের পদগুলো এল এর খুব কাছাকাছি রয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এইভাবেও তুমি কনভার্জেন্টের ব্যাপারটাকে ভাবতে পারো। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো এফ অফ এন সমান, আমি বলছি এন স্কোয়ার। তাহলে এর এলিমেন্ট গুলো কেমন হবে? তো 1 1 স্কোয়ার। স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 5 স্কোয়ার মানে 25, এইভাবে চলবে। তো লক্ষ্য করে দেখো, এর এলিমেন্ট গুলো জীবনেও কিন্তু কোনো একটা পার্টিকুলার সংখ্যার কাছাকাছি থাকবে না। থাকবে কি? না স্যার। এদের সংখ্যাগুলো বা এলিমেন্ট গুলোর মধ্যে ডিফারেন্সই প্রচুর রয়েছে। সুতরাং আমি কখনোই বলতে পারবো না যে এই সিকোয়েন্সের কোনো একটা পদ তার পর থেকে বাকি পদগুলো সব একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি রয়েছে। যেমন এখানে এই পদটা এবং এর পরের যে পদগুলো রয়েছে সবাই কিন্তু জিরোর খুব কাছাকাছি। তো সেরকম এখানে কিন্তু বলতে পারবো না যে এর 25 তারপর থেকে যারা রয়েছে তারা সবাই একটা নির্দিষ্ট সংখ্যার কাছাকাছি। বলতে পারবো? পারবো না। কারণ যত তুমি এন এর মান বাড়াবে, এলিমেন্ট গুলো তত্তর করে বাড়তে থাকবে। তাহলে কোনো সংখ্যার কাছাকাছি আসার কোনো প্রশ্নই এখানে নেই। সেই কারণে আমরা বলছি এই সিকোয়েন্সটা নট কনভার্জেন্ট। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম। আরেকটা এক্সাম্পল দিই। এফ অফ এন সমান -1 হোল টু দি পাওয়ার এন। এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট হবে? না স্যার, কনভার্জেন্ট হবে না। পদ তো দুটোই হবে, -1 আর 1। -1 আর 1। তাহলে এটাও কিন্তু কনভার্জেন্ট হবে না। কেন হবে না? তুমি যদি বলো এই সিকোয়েন্সের পদগুলো 1 এর কাছাকাছি, তাহলে এইটা 1 এর কাছাকাছি আমি মেনে নিলাম, কিন্তু তার পরে যেটা রয়েছে -1, সেটা তো আর 1 এর কাছাকাছি নয়, অনেকটা ডিফারেন্স আছে। আবার যদি তুমি বলো এটা -1 এর কাছাকাছি, তাও নয়, কারণ -1টা -1 এর কাছে আছে, ঠিক আছে, কিন্তু তার পরে 1 রয়েছে, সেটা তো আর -1 এর কাছে নয়, তাই না? হ্যাঁ স্যার। আবার যদি তুমি বলো জিরোর কাছাকাছি হবে, না, তাও না, কারণ 1 সেটা জিরোর কাছে কোনোভাবেই নেই।
0 থেকে 1 এর মধ্যে অসংখ্য সংখ্যা রয়েছে, এত সংখ্যা রয়েছে তুমি গুণে শেষ করতে পারবে না। বুঝতে পারলে? সেই কারণে এটাও কিন্তু কনভার্জেন্ট নয়। তাহলে কনভার্জেন্ট ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? এত কিছু তোমাকে মাথায় রাখতে হবে না, এটা জাস্ট আমি কনসেপ্টের জন্য বললাম, যে থিওরেম গুলো রয়েছে সেগুলো করার জন্য জাস্ট এই লাইনটা মাথায় রাখলেই হবে। এই যে এফ অফ এন সিকোয়েন্সটা এল এ কনভার্জ করবে যদি এই কন্ডিশনটা মেনটেন করে, এই লাইনটুকু মাথায় রাখতে পারলেই সমস্ত থিওরেম গুলো তুমি করতে পেরে যাবে। এত কথা আমি কেন বললাম, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় সেই কারণে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কনভার্জেন্ট হলে তো খুব ভালো কথা, কনভার্জেন্ট না হলে সেটাকে আমরা বলছি নট কনভার্জেন্ট। এইবার নট কনভার্জেন্ট আবার দুই প্রকারের হয়, হ্যাঁ। নন কনভার্জেন্ট, কোনো একটা সিকোয়েন্স নন কনভার্জেন্ট হলো, তার সাথে সাথে যদি সেটা নট বাউন্ডেড হয়, কনভার্জেন্টও নয় বাউন্ডেডও নয়, তখন সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো ডাইভার্জেন্ট। কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্টও না হয় আবার বাউন্ডেডও না হয়, তখন সেই সিকোয়েন্সটাকে বলা হবে ডাইভার্জেন্ট। যেমন এই সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট। আর কোন সিকোয়েন্স যদি নন কনভার্জেন্টের সাথে সাথে বাউন্ডেড হয়ে যায়, তখন আমরা সেটাকে বলে থাকি অসিলেটরি সিকোয়েন্স। যেমন এইটা, এটা তো কনভার্জেন্ট নয় কিন্তু এটা বাউন্ডেড, আমরা একটু আগেই দেখেছি, সেই কারণে এটা হচ্ছে অসিলেটর। ঠিক আছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা? বলো। তাহলে একটা থিওরেম দেখাই, কিরকম থিওরেম পরীক্ষায় আসবে। the limit of a sequence is unique.
কোনো একটা সিকোয়েন্সের লিমিট সব সময় ইউনিক হবে, হ্যাঁ, এটা আমাদের প্রমাণ। তাহলে প্রথমে একটা সিকোয়েন্স তুমি এখানে নিয়ে নাও, লেট fn be a convergent sequence। আচ্ছা, লিমিট বলতে ওই এলটাকে বোঝাচ্ছে, হ্যাঁ, এই যে এল, এই এলটাকেই বলা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স। পাশে তুমি লিখে রাখতে পারো এল ইজ কল্ড লিমিট অফ এ সিকোয়েন্স। তাহলে আমরা প্রথমে fn একটা কনভার্জেন্ট সিকোয়েন্স নিয়ে নিলাম এবং আমরা ধরে নিচ্ছি যে এর দুইখানা লিমিট আছে, L1 এবং L2 বি টু লিমিট অফ দা সিকোয়েন্স fn। ভালো করে দেখবে, আমাদের প্রমাণ করতে হবে যে লিমিট ইউনিক, মানে একটাই লিমিট থাকতে পারে, কিন্তু এখানে আমরা ধরে নিলাম যে দুটো লিমিট আছে। তাহলে আমরা অবশ্যই একটা কন্ট্রাডিকশন নিয়ে আসার কথা কিন্তু এখানে ভাবছি, হ্যাঁ। ওকে, তো এইবার ডেফিনেশনটা ইউজ করব। দেন বাই ডেফিনেশন, ডেফিনেশনে কি বলা ছিল? ফর any epsilon greater than 0 there exists natural numbers। এই যে there exists a natural number m, হ্যাঁ, এখানে যেহেতু আমাদের দুটো লিমিট L1 আর L2, তাই কারণে আমরা এখানে দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে নিচ্ছি, M1 আর M2, such that প্রথমে L1 এর জন্য যদি ডেফিনেশনটা লিখি সেটা হবে এইরকম। আর L2 এর জন্য যদি ডেফিনেশনটা লিখি তাহলে সেটা হবে এইরকম। হ্যাঁ কি না? জাস্ট ডেফিনেশনে যেটা ছিল সেইটাকেই লিখেছি, আর কিছুই না। L1 এর জন্য একবার, L2 এর জন্য। বোঝা গেছে এই পর্যন্ত? কোনো অসুবিধা? হ্যাঁ কি না? স্যার এপসাইলনটা দুটো ধরতে হবে নাকি? না না, এপসাইলন একটাই। আচ্ছা, M1 তো ন্যাচারাল নাম্বার, তাই না? আমি জাস্ট এটা বোঝানোর জন্য লিখছি। মনে করো M1 মানটা 5, আর M2টাও একটা ন্যাচারাল নাম্বার, মনে করো M2টা 7। তাহলে n এর মান যদি 5-এর থেকে বড় হয় তাহলে এই রেজাল্টটা হোল্ড করবে, আর n এর মান যদি 7-এর থেকে বড় হয় তাহলে এই রেজাল্টটা হোল্ড করবে। এখন আমাকে বলতে পারবে n এর মান কত নিলে এই দুটো রেজাল্টই একসাথে হোল্ড করবে?
প্রথমটা হোল্ড করবে যখন n এর মান 5-এর থেকে বড়, আর দ্বিতীয়টা হোল্ড করবে যখন n এর মান 7-এর থেকে বড়। তাহলে n এর মান স্যার কত 7 নিলে? 7 7 স্যার নিলে 7 দুটোই নিতে হবে। হোল্ড করবে। আচ্ছা, 8 নিলেও দুটোই হোল্ড করবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আলটিমেটলি আমি যদি n এর মান গ্রেটার ইকুয়াল টু 7 নিই তাহলে দুটোই হোল্ড করবে, কারণ 7-এর থেকে বড় হওয়া মানে সেটা অটোমেটিক্যালি 5-এর থেকেও বড় হয়ে যাচ্ছে, তাই কি না? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তো এখন এই M1 আর M2 তার মধ্যে কোনটা বড় আমি জানি না, যেটাই বড় হোক না কেন সেটাকে আমি M ধরে নিচ্ছি। তো সেই M এর থেকে যদি আমি বড় নিই n টাকে, তাহলে আমাদের দুটো রেজাল্টই হোল্ড করবে। স্যার ওই এটা কি লিখলেন স্যার, এম এ গণিত, এটা স্যার মানেটা কি, এটা এম এ গণিত M1 এটা? ওটা হচ্ছে ম্যাক্স। এই যে M1 আর M2 এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম বা বড় সেটাকে M ধরে নিলাম। আর এম এ গণিত স্যার এটা? কোনটা? ও, ওটা ম্যাথস লিখেছে, হ্যাঁ স্যার বুঝে গেছি। আমি হয়তো এম এ গণিত ভেবেছিলাম। না, ওটা ম্যাক্স। যেমন এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমাদের 7 হচ্ছে বড়, হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারলে ওই রকম। তাহলে যেটা বড় সেটা নিলে আমাদের দুটো রেজাল্টই হোল্ড করে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার তুমি ক্যালকুলেট করো মড L1 মাইনাস L। এটাকে আমি লিখতে পারি f of n মাইনাস L2 মাইনাস f of n, এক কাজ করো এখানে ব্র্যাকেট দিয়ে দাও একবারে, মাইনাস L। মডের প্রপার্টি অ্যাপ্লাই করলে এটা লেসার ইকুয়াল টু হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখো এটা লেস দ্যান এপসাইলন এবং এটাও লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m। এই যে স্যার মাঝে প্লাস হয়ে গেল কি করে? n গ্রেটার দ্যান অর ইকুয়াল টু m এর জন্য এটাও লেস দ্যান এপসাইলন, এটাও লেস দ্যান এপসাইলন। কোনটা কোনটা? স্যার প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে মাইনাসে যাই প্লাস হয়ে গেলে কিভাবে? এই যে এফ অফ, মড আছে যেহেতু মডের প্রপার্টি, ও আচ্ছা বুঝেছি স্যার। তাহলে এটা 2 এপসাইলন। এখন তুমি চিন্তা করে দেখো, এপসাইলনটা তো আমাদের মনের মতো আমরা যা ইচ্ছা ধরতে পারি, হ্যাঁ কি না? ডেফিনেশনেই তো বলা ছিল ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0। এপসাইলন তোমার মনে যা চায় তুমি তাই ধরতে পারো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো স্যার এখানে বলছিলাম এখানে এফসাইলন ইকুয়াল টু মানে ওটা লেস দ্যান ইকুয়াল টু থেকে লেস দ্যান হয়ে গেল এটা। লেস দ্যানই তো ছিল এই যে। উম, ও ঠিক আছে। হুম। তো এপসাইলনটা তুমি যা ইচ্ছা ধরতে পারো, আমাদের মনে চাইছে আমরা এখানে এপসাইলনটাকে এরকম ভাববো L1 মাইনাস L2/2। পাশে লিখতে পারো টেকিং এপসাইলন সমান দিস। এপসাইলনের উপর কোনো নিষেধাজ্ঞা নেই, তোমার যা মন চায় তুমি এপসাইলনটাকে তাই ধরতে পারো, জাস্ট গ্রেটার দ্যান 0 নিতে হবে, নেগেটিভও নেওয়া যাবে না আর জিরোও নেওয়া যাবে না। এটা অবশ্যই একটা পজিটিভ সংখ্যা, গ্রেটার দ্যান 0। তো 2 2 কেটে দাও,
লেফট সাইডে কি ছিল, মডিউলাস L1 মাইনাস L2 লেস দেন রাইট সাইডে কি আসলো, মডিউলাস L1 মাইনাস L2। এটা অবশ্যই একটা ইম্পসিবল ঘটনা, হ্যাঁ কি না? এটা কি কখনো হতে পারে? না স্যার। কারণ এই দুটো তো ইকুয়াল, সেম জিনিস হ্যাঁ। তো। তাহলে লেস দেন কখনোই হতে পারে না। তো যেহেতু একটা ইম্পসিবল ঘটনা আমরা পেলাম, সেই কারণে বলতে পারি এই যে দুটো লিমিট ধরে নিয়েছিলাম L1 আর L2, সেটা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ FN সিকোয়েন্সের লিমিট একটাই হবে। তো দা স্যার এই লাইনে প্রেজেন্ট করে মডুলাস L1 মাইনাস L2 লেস দেন অফ L1 FN মাইনাস, স্যার ইজ ইউনিক। হ্যাঁ, মডুলাস L1 মাইনাস L2 লেস দেন L1 মাইনাস L2 মডুলাস, এটা প্রেজেন্ট কিভাবে? এই তো বাঁ দিকে এটা ছিল আর ডান দিকে এটা ও পেলাম। হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। হয়ে গেল প্রমাণ। এইভাবে কিন্তু আমাদের থিওরেমের প্রমাণগুলোকে করতে হবে। হ্যাঁ, কোনো অসুবিধা? দেখো ভালো করে, জাস্ট ডেফিনেশনটা ইউজ করলাম, দিয়ে সেখান থেকে একটুখানি বুদ্ধি খাটিয়ে একটা কন্ট্রাডিকশন বা একটা ইম্পসিবল ইভেন্ট আমরা নিয়ে আসলাম, হয়ে গেল। লজিক্যালি ব্যাপারগুলোকে ভাবলেই কিন্তু পেরে যাবে, খুব একটা কঠিন বিষয় নয়। বলো, আজকে যা পড়ালাম কঠিন লাগলো রিয়েল অ্যানালিসিস? না স্যার, দু এবার একবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। দু একবার বাড়িতে রিভিশন করবে, দেখবে একদম জল ভাত হয়ে যাবে, কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক আজকে। নেক্সট দিন আবার এরপর থেকে আমরা কন্টিনিউ। হ্যাঁ, ঠিক আছে, রাখো তাহলে।